পুরো টিম নিয়ে ডায়মন্ড হাওড়ার দিকে একটা কাজে গেছিলাম, বাস্তুযোগ্য করতে গিয়েছিলাম। ফেরার পথে একটু রাত হয়ে যায়, গাড়ির থেকে মিনিমাম 10-20 হাত দূরে একটা বাঁশ গাছ পড়ে আছে রাস্তার উপর। তা মোটামুটি আমরা 10 হাত দূরে দাঁড়িয়ে আছি, 10-12টা শিয়াল কিন্তু দাঁড়িয়ে আছে। তারপরে শিয়ালের ডাক শুরু হয়ে যায়। তার ডান দিক দিয়ে হঠাৎ একটা বিড়াল, কোথা থেকে এসেছে জানি না, তো বিড়ালটা বাসটা পড়েছিল তার উপর দিয়ে যখন যাচ্ছে, ওই 4-5টা বাস একবার এরকম সোজা বিড়ালটাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। বিড়ালটা কোথায় গেল আমরা নিজেরাও দেখতে পেলাম না, বাঁশ গাছগুলো ভ্যানিশ। এই এন্ট্রিটাই কোন এন্ট্রি বলা হয়? বাঁশ গাছের নিচে কাউকে মেরে সমাধি দিয়ে দেওয়া হয়। এই এন্ট্রিটাই গ্রামীণ ভাষায় বিষভূত বলে। হ্যাঁ, কারোর বাস্তুতে যদি বেল গাছ থাকে সেটা কি কোনো শুভ দিক না অশুভ? বেল গাছটা আমার কোন জায়গায় লাগানো আছে বাস্তব? ওই গাছে কিন্তু ব্রহ্মদত্তিও আছে, খুব লম্বা হবে, প্রচন্ড সাদা একদম বস্ত্র পরা। এক্স্যাক্টলি। ব্রহ্মদৈত্য মানে তো ব্রাহ্মণ। বেল গাছ লাগানোর মেন জায়গাটা হচ্ছে পরিটা কি? জিন এবং মানুষের মিলনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পুরাণ। সুন্দরী দেখতে, আর তার গায়ে থেকে এত মিষ্টি সুগন্ধি আসবে, নাকে ঢোকার পরে আমাদের মাথাটা, পুরুষদের মাথা হ্যাং করে দেয়। পরিসাধনা খুবই সাংঘাতিক, মানুষের জন্য ঠিক না। বিভিন্ন স্বাদের বিভিন্ন টপিকের উপর বিভিন্ন রকমের ভিডিও শুনতে এবং দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিরিচুয়াল টক। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আজকে আমরা এমন টপিকের ওপর, এমন বিষয়ের ওপর কথা বলবো, যেই কথাগুলো শুনলে বা যেই ঘটনাগুলো শুনলে তোমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে বাধ্য বন্ধুরা। যারা চান আমার সঙ্গে সরাসরি কথা বলতে, কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য, তারা কন্ট্যাক্ট করুন 6289858577 এই নাম্বারে। শুরু করছি স্পিরিচুয়াল টক্সের একটা নতুন এপিসোড এবং আশা করবো আপনাদের এপিসোডটা খুব ভালো লাগবে। তাই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যারা পুরনো বন্ধু তারা ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। শুরু করছি আজকের এপিসোড স্পিরিচুয়াল টক্স, সঙ্গে আমি ইভান। দুর্গাদা কেমন আছো বলো? খুব ভালো। আমি একদম সরাসরি এপিসোডেই ঢুকছি, কথা না বাড়িয়ে। তোমাকে বলছি যে তোমার জীবনে একটা ঘটনা কয়েকদিন আগে ঘটেছে আর কি, যে ঘটনাটা খুব মানে ক্রিপি একটা ঘটনা। সেটা একটু তুমি প্রথমে ঘটনাটা শুনতে ভালো লাগে অ্যাকচুয়ালি, বিশ্বাস করো, মানে পুরো পডকাস্টে একটা মোটিভেশন পাওয়া যায় একটা ঘটনা শুনতে অ্যাকচুয়ালি। সেই জন্যই যদি তুমি ঘটনাটা প্রথমে বলো, তারপর আমরা কোয়েশ্চেনে আসবো। ঘটনা তো প্রচুর আছে, তবে কিছুদিন আগে বলতে এটা লকডাউনের আগে লকডাউনের 6 মাস আগে একটা আমরা হচ্ছে আমার পুরো টিম নিয়ে ডায়মন্ড হাওড়ার দিকে একটা কাজে গেছিলাম, বাস্তুযোগ্য করতে গিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার পথে একটু রাত হয়ে যায়। তা আসার সময় যার বাড়িতে যোগ্য করি তারা বলছে যে দাদা ওইদিকের রাস্তাটা খারাপ আছে, একটু সাবধানে যাবেন। যদিও আপনি তান্ত্রিক মানুষ, আপনার কোনো সমস্যা হবে না, তাও একটু সাবধানে যাবেন। কারণ আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে রাত 12:30 1টার দিকে, মানে ওদের ওখান থেকে গাড়ি ছেড়েছি তখন 12:30, আর যে জায়গাটার কথা বলেছে আমরা 1টার সময় পৌঁছে গেছি, মানে ওরকম জায়গায়। তা ওটা বলেছে, আমার ওটা মাথায় আছে। আমার যারা ভক্তরা ছিল, মানে আমার সাথে যারা শিষ্য বিশ্ব তারাও ছিল, ড্রাইভারও ছিল, এবার তাদেরও মাথায় আছে ব্যাপারটা। এবার রাস্তায় আস্তে আস্তে হঠাৎ কিছুটা, মানে গাড়ির থেকে মিনিমাম 10-20 হাত দূরে একটা বাঁশ গাছ পড়ে আছে রাস্তার উপর। তো আমার ড্রাইভার বলছে দাদা গাড়িটা যাবে না সামনে, স্পিডটা কমালাম। আমি কেন? বলছে সামনে একটা বাঁশ গাছ পড়ে আছে। আমি বাঁশ গাছ পড়ে আছে রাস্তার উপরে? বলছে হ্যাঁ, একটা না 2-3টে, বলে মনে হচ্ছে 2-3টের উপরেই হবে। আমি কই দাঁড়িয়ে যা। তা মোটামুটি আমরা 10 হাত দূরে দাঁড়িয়ে আছি, 5-6টা এরকম বাঁশ দেখি রাস্তার উপর শোয়ানো। তো আশেপাশে বাঁশঝাড় অনেক দূরে দূরে আছে, তো এখানে বাঁশঝাড় আসলো কী করে? বা কেউ বাঁশ কেটে, আমার ড্রাইভার বলছে তাহলে এখানে চোর ডাকাত হতে পারে, বাঁশ কেটে রেখে দিচ্ছে, আমাদের গাড়ি যেতে দেবে না, হয়তো আমাদের সাথে হয়তো ঝামেলা করবে বা লুট করবে বা কিছু একটা ব্যাপার। আমি কি, যদি তারা করে তারা গাছের গুঁড়ি রাখবে, বাঁশ রাখবে, সরু জিনিস আমরা ওখান থেকে আমরা চলেই যেতে পারবো, আমাদের গাড়ি বাঁশের উপরে চলে যেতে পারবে না। কিন্তু মিরাকেল আমি একটু খেয়াল কর, বাঁশ যেখানে গাছগুলো কেটে মানে শোয়ানো আছে রাস্তার উপর, তার এদিক আর ওদিকে মোটামুটি 10-12টা শিয়াল কিন্তু দাঁড়িয়ে আছে। শিয়াল স্টিল নাও দাঁড়িয়ে আছে এদিকে তাকিয়ে। তো আমার ড্রাইভার বলছে দাদা কি করব? আমি কি ওর উপর দিয়ে নিয়ে চললাম? না, একদমই না, এটা জানিস না, তাই দাঁড়িয়ে যায় এখানে, অপেক্ষা কর।
ওদিক দিয়ে কেউ আসে বা এদিক দিয়ে যদি কেউ আসে, স্টিল নাও আমরা 35 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু ওদিক দিয়ে কেউ আসেনি, এদিক দিয়েও কেউ আসেনি। আর তারপরে শিয়ালের ডাক শুরু হয়ে যায়। তো হঠাৎ আমাদের গাড়ির, আমরা এরকম সাইডে, রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম, এরকম সাইডে দাঁড়িয়েছিলাম, তো তার ডান দিক দিয়ে হঠাৎ একটা বিড়াল, কোথা থেকে এসেছে জানি না, বিড়ালটা কালো না সাদা, বিড়ালটা হয়তো রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্যই আসছিল। তা যখন বিড়ালটা বাঁশ গাছের ওদিকে যায়, তখন আমি সবাইকে বললাম যে এটাকে ক্যামেরা কর, মানে ফোনে ভিডিওটা কর। তো 2-3 জন ভিডিওটা এরকম চালিয়ে রেখেছি। আর বিড়ালটা যাচ্ছে, আমি কি দেখবি, সবাই ওদিকে তাকিয়ে থাকবে, একটা ঘটনা ঘটে। ঘটনা বলে বিরাক্কেল ঘটনা, মানে ভয় পাবি না কেউ, আমি আছি। আমি সবার মোটামুটি দেহ বন্দনা করে দিয়েছি, মানে তন্ত্র মতে যেটা জানি আমি, দেহ বন্দনা আমার যেটা করার বা এরিয়া বন্দনা করে দেওয়ার ব্যাপারটা আমি করে দিয়েছি। তো বিড়ালটা যখনই বাঁশ গাছে, মানে বাঁশটা পড়েছিল তার উপর দিয়ে যখন যাচ্ছে, ওই 4-5টা বাঁশ একবার এরকম সোজা বিড়ালটাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। বিড়ালটা কোথায় গেল আমরা নিজেরাও দেখতে পেলাম না, বাঁশ গাছগুলো ভ্যানিশ। মানে এটা মিরাক্কেল একটা ঘটনা। এরকম 2-4 জায়গায় এরকম শোনা যাবে, যেরকম গাছ পড়েছিল, এবার তার উপর কেউ, হ্যাঁ পুরোনো দিনে গ্রামে, তো এটা গ্রামে, এটা ডায়মন্ড হাওড়ার কেস, ডায়মন্ড হাওড়ার ভিতর, অনেক ভিতরের কেস। আমরা অনেক রাতে ভিতে কাজ করে ফিরি, তো এরকম বিড়ালটা উপরে উঠে চলে গেছে, মানে বিড়ালটাকেও দেখা যাচ্ছে না এবং বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে না, এবং সত্যি কথা হচ্ছে কোনো শিয়ালকে আর দেখা যাচ্ছে না। আর সবাই ভয় পেয়েছে, কিন্তু মিরাক্কেল এই ব্যাপারটা যে ভিডিও যে করেছিল, কারোর ভিডিওতে কোনো কিছু আসেনি, ঝিঝির করছে, মানে এমনি স্কিন দেখা যাচ্ছে। এটা ডায়মন্ড হাওড়ার একদম নাম বলছি না জায়গাটা, সেখান থেকে ফেরার পথে হয়েছে, কারণ অনেকে আবার ওইসব জায়গায় যেতে গেলে ভয় পাবে। তবে ওইখানে এরকম অনেক ঘটনা শোনা গেছে, যে এরকম পরের দিন দেখা গেছে কেউ মোড়ে পড়ে আছে, মুখ থেকে রক্ত উঠে। পরে অনেকে যে বলেছে যে এখানে এরকম বাঁশ গাছ এরকম শুয়ে থাকে, তার উপর দিয়ে কেউ গেলে তাকে এরকম তুলে নিয়ে একদম মেরে দেয়। এই এন্ট্রিটাই কোন এন্ট্রি বলা হয়? এটা হচ্ছে যেই জায়গায় বাঁশ গাছের নিচে কাউকে মেরে, ধর বাঁশ ঝাড় আছে, কাউকে মেরে সমাধি দিয়ে দেওয়া হয়, মানে জোর করে মেরে তাকে হয়তো ওখানে পুঁতে দিয়েছে, কেউ জানে না। সে কি করবে, ওই বাঁশ নিয়ে ওখানে শুয়ে রাখবে, প্রত্যেকে ওর গ্রুপে দল ভারী করার জন্য। ওই বাঁশগুলো এরকম পড়ে থাকে, তার উপর থেকে যদি যায় এরকম তুলে তাকে মেরে দেবে। তা আমি জানি বলে সেটা হয়নি। এবার ড্রাইভার বলছে, সে তো হাত পাত কাঁপছে অটোমেটিক, দাদা কি করব, আমি আর কোনো ভয় নেই, এবার গাড়ি নিয়ে তুই চলতে পারিস। তাও তো সে ভয় তো পাচ্ছেই, আমি কোনো ভয় নেই, যা আমি সামনে গিয়ে বসছি, আমার অ্যাসিস্ট্যান্ট সামনে বসে, আমি তুই পিছনে চলে, আমি মাঝের কোনায় বসি সবসময় এখনো। তো সেদিন আমি ওদেরকে বললাম যে তুই পিছনে যা, আমি সামনে বসছি, চল সামনে চল। তো ও চলে আসলো। তো মোটামুটি ওখান থেকে আধা ঘন্টা আসার পর তো একটা জায়গায় চায়ের দোকানের মতন, তো কিছু লোক ওখানে আড্ডা মারছিল, চা দোকানটা খোলা ছিল না, মধু মাতালে যেন। তারা বলছে, দাদা আপনারা এত রাতে কোথা থেকে আসে? না আমরা অমুক জায়গা থেকে। বলছে, আপনাদের কি মাথা খারাপ? ওই জায়গা থেকে এই রাতে কেউ যায় না, কোনো গাড়ি বা কিছু যেতে দেখেছেন? আমি না। বলছে ওই জায়গা থেকে এই সময় কেউ যায়ই না, আর আপনারা আসলেন কি করে? কিছু ঘটেনি? আমি না, কাউকে বলেছি কিছু বলবি না। বলছে না। বলে আপনার নাম কি? আমি বললাম আমার দীপক শাস্ত্রী। কি করেন? আমি কি ভূত পেত নিয়ে কাজ, যজ্ঞ টজ্ঞ করি, শ্মশান মশানে মাঝে মাঝে যাই। বলে আপনি তান্ত্রিক? তখন আমার এত বড় দাড়ি, এত বড় চুল, আমার সাধনা ফাধনা মানে কমপ্লিট হয়েছে, আমার ছিল, বাবা মরে যাওয়ার পর এগুলো আমার কাটিয়ে দিতে হয়েছে। তো তখন আমাকে দেখে বলছে, আপনার দেখেই তো মনে হচ্ছে তান্ত্রিক, ঠিক আছে আপনারা তার জন্য বেঁচে গেছেন, চলে যান। আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এইটা একটা আমার জীবনের একটা ঘটনা। এরকম লাখ লাখ ঘটনা আছে, কিন্তু এইটা হচ্ছে একটা ঘটনা। তো রাস্তায় যখন গাছ পড়ে থাকবে বা বাঁশ গাছ পড়ে থাকবে, ভুল করে কেউ জানো ওই ওর উপর থেকে না, সাইড থেকে যা। এই এন্ট্রিটাই গ্রামীণ ভাষায় বেশভূত বলে। হ্যাঁ, এটা বেশভূত বলে। মানে এরা হচ্ছে ওই সমাধি দেওয়ার বাঁশ গাছে ওরা বসে থাকে, ওরা এটাকে খেলা মনে করে, দল ভারী করে একদম। অনেকে এটা জানে, এটা অনেকে এক এক নামে জানে। বাঁশ গাছের নিচে, মানে বাঁশ গাছ থাকে, তার হয়তো ওই সাইডে বা নিচে হয়তো মেরে তাকে সমাধি দেওয়া হলো, বা কাউকে ভুল করে সমাধি দিয়ে দিল। হয়তো সে হয়তো দেখা গেল কোনো কারণবশত তার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়নি, মারা গেছে, সুইসাইড করে তাকে হয়তো ওখানেই পুঁতে দিল, হয়তো পুরালো না। এইগুলো তারাই এই কাজগুলো করে। এরকম আগেকার দিনে অনেক ঘটনা শোনা যেত অবশ্যই, যেমন
এই এন্টিটি তুমি যেমন বললে, কারণ এগুলো তো গ্রাম বাংলার ভূত বা গ্রাম বাংলার আরবান লেজেন্ডের মধ্যে একটা পড়ে। একদম আমি সেরকম, আমি মনে পড়ছে আমার দাদু আমায় বলেছিল, জানো, আমার দাদু অফিস থেকে ফিরতো, আমার দাদুর প্রথম জীবনে ব্যবসা ছিল, বিজনেস ছিল, ইন্ডাস্ট্রি ছিল, সেটা উঠে যায়। এবং দাদু কখনোই ঘরে বসে থাকতে চায়নি, ঠিক আছে। উনি একটা কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি নিয়েছিলেন। উনি অনেক বয়স পর্যন্ত অফিস যেতেন এবং রোজ ফিরতেন, রাত হতো, আড্ডা মেরে। এবং দাদু খুব মানে কর্মঠ ছিল, শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো ছিল, আমাদের মতন হেলদি, বাট উনি যোগ ব্যায়াম করতেন আর কি। যাই হোক, রাত্রে ফিরতেন, অনেক রাত্রে করে। আমাদের উলুবেড়িয়ায় যারা থাকো বা যারা থাকে তারা জানে যে কি হয়, প্ল্যাটফর্মে যখন নামায় ট্রেন, আমরা শর্টকাটে, যারা আমাদের হাই রোডের দিকে বাড়ি, চেকপোস্টের দিকে যাদের বাড়ি, তারা কি করি, আমরা ট্রেন ধরে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি। এসে 6 নম্বর লাইনটা, যেটা ওই লাইনটা ফাঁকা পড়ে থাকে, ওই লাইন না, ওই লাইন দিয়ে হাঁটতে 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 আমরা আসি। ওই লাইনটা কোনো ট্রেন যায় না, হাঁটতে 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 এসে কিছুটা আগে দিয়ে ডান দিক দিয়ে আমরা শর্টকাট রাস্তা আছে। ওইখানে আমার সাথেও ঘটেছে ঘটনা। আমার দাদুর ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে দাদু রকম, আমি তখন বেশ বড়, আমার বয়স হয়ে গেছে, দাদু দেখছি হাঁপাচ্ছে এসে। কি ব্যাপার, কি হলো? দাদু এরকম আসছে, বলছে যে আমি পিছনে হাততালির শব্দ শুনতে পাচ্ছি। প্রথম রেলে কাটা বলে, ওই পিছনে আমি হাততালির শব্দ, রেলে কাটা মানে ওই যে হাতে এরকম তালি দেয় না, এটাকে বলে কন্দ কাটা বা রেলে কাটা। অনেকে জানে না, আমি বলে দিচ্ছি। ওরা কি করে, যারা রেলে কেটে পড়ে, তাদের তো মাথা নেই, বডি আছে, মানে মাথা মানে রাহু, বডি মানে কেতু। ওরা কি করে, মাথা নেই বলে ওদের আত্মাটা সবসময় হাতটা এরকম এরকম করে আসে, এরকম, মানে এই হাতের মধ্যে যে পড়বে তারও মুন্ডুটা কেটে বেরিয়ে যায়। দাদু দেখেছি লিটারালি। হ্যাঁ, এটাকে কন্দ কাটা। আস্তে 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 এসে একটা ঝোপের মধ্যে ভুল করে ঢুকে গেল। হ্যাঁ, কারণ তার তো চোখ নেই, যেখানে সেখানে ঢুকে যাবে। এটাকে বলে কন্দ কাটা। এবং তাদের একটা সীমানা থাকে, যে এই সীমানা থেকে ওই সীমানার বেশি আমি যেতে পারবো না, তাহলে ওই সীমানা আবার অন্য জনের। এটা প্রত্যেকের সীমানা থাকে না, এটা এই ওয়ার্ড, ওটা ওই ওয়ার্ড, তেমনই একটা হিসাব থাকে। এটাকে বলে কন্দ কাটা। এটা আরো সাংঘাতিক, যদি হাতের মাঝখানে কেউ পড়ে যায়, তার গলাটা উড়ে চলে যাবে। এরকম অনেক ঘটনা জানা গেছে। যে আচ্ছা, হ্যাঁ, কারোর বাস্তুতে আমি মানে থামালাম একটুখানি, কারণ আমার এই তুমি যে ঘটনাটা বললে, এখান থেকে আমার বেশ কয়েকটা কোয়েশ্চেন মাথায় আসছে, একটু দেখেছি। কারোর বাস্তুতে যদি বেল গাছ থাকে, সেটা কি কোনো শুভ দিক না অশুভ দিক? হ্যাঁ, যদি কারণ বেল গাছে তো ব্রহ্মদৈত্য থাকে। ব্রহ্মদৈত্য থাকে, ব্রহ্মদৈত্য কিন্তু কারো ক্ষতি করে না। এবার ব্রহ্মদৈত্য থাকে, আর একজন থাকে বেল গাছের নিচে, তিনি হচ্ছে স্বয়ং ভোলেনাথ। কিন্তু বেল গাছটা আমার কোন জায়গায় লাগানো আছে বাস্তু জানতে হবে। আমি যদি ভুল জায়গায় রাখি, তাহলে নেগেটিভ সমস্যাটা দেখা দেবে। বাড়ি কিন্তু নিবংশ হয়ে যাবে, এক এক করে সব শেষ হয়ে যাবে। বাড়ি বাতি দেওয়ার কেউ থাকবে না, এবং ভালো কিছু হবে না। অর্থের সমস্যা দেখা দেবে, অর্থ তার কাছে আসবে না, এবং অর্থ যা আসবে সব শেষ হয়ে যাবে, এবং প্রত্যেকে অসুস্থ থাকবে যদি বেল গাছটা ভুল জায়গায় লাগানো। কিন্তু আমি যেটা বলছি, যাদের কথা বলছি, তাদের আবার কিন্তু প্রচন্ড প্রসপেক্ট বেশি, ভালো, একটা ছেড়ে দুটো বাড়ি। এবং বেল গাছটা আমি তোমাকে বলি, অদ্ভুত ভাবে আমি ওই একটাই দেখেছি রেয়ার কেস, এবং বেল গাছটা ঠিক বাড়ির মাঝখান থেকে উঠেছে। মাঝখান থেকে? হ্যাঁ, বাড়ির ওটাকেই একদম বাড়ির মিডল পয়েন্ট বলা যায়। মিডল পয়েন্ট? হ্যাঁ, আমি যদি পুরো বাড়িটা মানে কল্পনা করি, একদম ওটা বাড়ির মিডল পয়েন্ট, এরকম মোটা বেল গাছ, এবং পুরো বাড়িটাকে না বেল গাছটা ছেয়ে রেখেছে। তার মানে স্বয়ং শিব ঠাকুর ওখান থেকে উঠেছে। যখন আমরা শিবের লিঙ্গে জল দিই, কোথায় মাঝখানে দেখি না আমরা? তো ওইটা বাড়ির মাঝখানে যখন আছে, তার মানে ও সেন্টার পয়েন্টে একদম বাবা ভোলেনাথ আছে। ওই গাছটা মানে বহু বছর ধরেই আছে আর কি, কারণ ওরা কাটেনি। এদের ক্ষতি হবে না, এদের উন্নতি হবে, প্রচুর উন্নতি। হ্যাঁ, আর একটা বেল গাছ, এটা তো উন্নতিই হবে, কারণ স্বয়ং ভোলেনাথ তাদের বাড়িতে বিরাজমান। এবং ওখানে কিন্তু ওই গাছে কিন্তু ব্রহ্মদৈত্যও আছে। হ্যাঁ, ব্রহ্মদৈত্য থাকবে, এবং ওটা কিন্তু ওদের বাড়ির লোকে অনেকে দেখেছে, কারণ ওই বাড়িতে ক্ষতি করে না, ক্ষতি করে না। ইভেন আমিও দেখেছি, বিশ্বাস করো, মানে আমি চাক্ষুষ করেছি। ব্রহ্মদৈত্য খুব লম্বা হবে, সাদা একদম বস্ত্র পরা। এক্স্যাক্টলি। ব্রহ্মদৈত্য মানে তো ব্রাহ্মণ, যিনি মারা যায়, তিনি যদি মানে কোনো কারণে কোনো জায়গায় বাস করে, সেটাকে বলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। যখন আমি ওদের বাড়িতে রাত্রে থাকতাম, আমি বলি, আমি নাম বলছি না, কারণ তাকে অনেকেই চেনে। আমার আরেকটা যে চ্যানেল আছে, ওখানে রেকর্ডিং আমি করতাম, তো সেখানে ওদের ঘরে অনেক ঘটনা ঘটতো। এবং আমি যেখানে ওদের বাড়িতে এমনও ঘটনা ঘটেছে, ধরো দুটো বাড়ি আছে, নতুন বাড়িটাতে আবার প্রথম দিকে আর কি কোনো একটা অন্য কোনো প্রেতের একটা কোনো আনাগোনা দেখা দিয়েছিল, ঠিক আছে। সেখানে যেটা হতো যে আমরা প্রথমে টিকতে পারতাম না, টিনের ঘরে, ছাদের ঘরে রেকর্ড করতাম, আস্তে আস্তে ঠিক হয়ে গেল, ঠিক আছে। এতটাই ঠিক হয়ে গেল, আমরা কিছু হলে না, মানে অন্ধবিশ্বাস আমাদের, তাকে খাবার দিতাম ছাদে গিয়ে, কোনো মাংস না, নিরামিষ, একটু মিষ্টি দিতাম, একটু ক্যাডবেরি দিতাম,
তাতে শান্ত হয়ে গেছে। একটু জল দিতাম, ঠিক আছে, শান্ত হয়ে গেল। এবং অদ্ভুতভাবে যেদিন থেকে এই জিনিসটা আমাদের সঙ্গে যেদিন থেকে হলো, সেই থেকে চ্যানেলের প্রসপেক্ট তুমি ভাবতে পারবে না। আমাদের চ্যানেল অডিও স্টোরিতে ফার্স্ট চ্যানেল, যেটা ওই সময় লকডাউনের সময় অনেক বাংলা অডিও স্টোরি খোলা হয়েছিল, প্রথম কোনো চ্যানেল যেটা সব থেকে তাড়াতাড়ি 1 লাখ গিয়েছিল ওই টাইমে খোলার মধ্যে। এবং সবাই অবাক হয়ে গিয়েছিল, বাট আমিও অবাক হয়েছি। মানে প্রচুর প্রচুর ভিউজ এসছে, 5 লাখ 6 লাখ 7 লাখ মিলিয়ন ভিউজ এসেছে, তখন প্রচুর মানুষ শুনেছে। এবং ধরো ছাদের মধ্যে ধূপধাপ দৌড়চ্ছে, তারা বললাম কাজ করছি তো নাকি, বন্ধ হয়ে গেল। দরজায় যিনি ছিলেন ভালো, হ্যাঁ, দরজায় ঠক 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 হলো, ঠিক আছে। আর আমি একটুখানি কি ঠুকে আসতে হবে নাকি, এমনি তো আসতে পারি, যায় না, ঠিক আছে। দেখলাম বিছানাটা ক্যাচ করে সে আওয়াজ হলো, বাট কোনো ক্ষতি করেনি। আবার এমনও হয়েছে প্রথম আমি ওপরে বসে আছি, রেকর্ড হয়ে গেছে, আমি নিচে নামছি, তার মা বলছে যে এই তুমি তো একটু আগে চলে গেল। আমি একটু হয়ে গেলাম, মানে এরকম অনেক ঘটনা আছে। আমি বলছি তুমি একটু হয়ে গেলে, আমি তোমাকে বললাম ইভান চলে যাচ্ছ, তুমি বললে হ্যাঁ। এরকম প্রচুর ঘটনা আছে। তো এই যে বেলগাছ যেটা মিডিলে আছে, এটা স্বয়ং ভোলেনাথ আছে এবং ব্রহ্মদৈত্য যেহেতু ওখানে আছে, সে কারোর ক্ষতি করবে না, তাদের বাড়ির উন্নতি একের পর এক হবে। যদি ক্ষতি করা হতো বহুদিন আগে, আর যদি বেলগাছটা যদি ভুল জায়গা থাকতো এবং যদি ব্রহ্মদৈত্য থাকতো, তাহলে সেই বাড়ির নির্বংশ করে দিত। বেলগাছ লাগানোর মেন জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব ঈশান কোণে যদি থাকে সব থেকে ভালো, আর নয় পশ্চিম দিকে খুব ভালো। যদি ভুল করে দক্ষিণ পশ্চিমে হয়ে যায়, দক্ষিণ পশ্চিমে হয়ে যায়, তাহলে সেই বাড়ির এক এক করে সব শেষ এবং আর্থিক সংকট দেখা দেবে। বেলগাছ যে কোনো জায়গায় লাগানো যাবে না। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো সেটারও আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। তুমি যেটা বললে আমার তার প্র্যাকটিক্যাল উদাহরণ চোখের সামনে একটা দেখতে পাচ্ছি। আমার এক পরিচিত, তার বাস্তুর মধ্যে ইয়েস ওটা দক্ষিণ পশ্চিম দিকই, ওখানে তাদের বেলগাছ আছে। আমার ঠিক মানে প্রতিবেশীর মধ্যেই পড়ে। একদম ঠিক ঠিক কথা। আর ওখানে রাখতেই নেই, ব্রাহ্মণকে ডেকে পুজো করিয়ে বেলগাছটা কেটে দিতে হবে যদি দক্ষিণ পশ্চিমে থাকে। পশ্চিম দিকে থাকলে কোনো ব্যাপার নেই, আর উত্তর পূর্ব দিকে থাকলে তো অতি উত্তম। সেই বাড়িতে স্বয়ং ভগবান হচ্ছে ভোলেনাথের স্থান, সেখানে শিবলিঙ্গ রেখে দেওয়া উচিত এবং প্রচুর পরিমাণে তারা ভোলেনাথের আশীর্বাদ পাবে। এবং আমাদের গাছ, প্রত্যেকটা গাছ, কিন্তু গাছ তো উপকার করে, গাছ তো কোনোদিন বেইমানি করে না। কিন্তু গাছ যদি সঠিক জায়গায় লাগানো হয়, সঠিক দিক বেছে লাগানো হয়। আর যদি মানি প্ল্যানেট যদি ভুল জায়গায় লাগাই, তাহলে আমার মানি চলে যাবে। আর যদি মানি প্ল্যানেট যদি আমি সঠিক জায়গায় লাগাই, তাহলে আমার মানি আসবে। তেমনই বেলগাছ সঠিক জায়গায় লাগালে আশীর্বাদ পাওয়া যাবে, আর যদি বেঠিক জায়গায় লাগানো যায় তাহলে খারাপ হবে, প্রচুর পরিমাণে খারাপ। আর যদি বেলগাছে ব্রহ্মদৈত্য থাকে, বেশিরভাগ ব্রহ্মদৈত্য থাকে নারকেল গাছে। বেলগাছে যদি থাকে, তার মানে সে স্বয়ং সাধনা করে ভোলেনাথের আশীর্বাদ প্রাপ্তি করে সে বেলগাছের উপর রয়েছে। শুভ আত্মা, শুভ আত্মা, মানে তার কোনো একটা অদ্ভুত গন্ধ আছে। হ্যাঁ, একদম হালকা চন্দন সেন যেরকম আছে, চন্দন আতপ চাল টাইপ, একদম এরকম টাইপের। এই গন্ধ কিন্তু আমি বহুবার পেয়েছি। একদম। এবং মানে একদম আতপ চালের আবার গন্ধ পাওয়া যায় কোন সময়? আমাদের হচ্ছে ওটাকে বলে হচ্ছে অনেকে অনেক নামে বলে, কেউ বলে খাটাস, কেউ বলে অনেকেই অনেক নামে ডাকে। বিড়ালের মতন দেখতে, অনেকটা বড়, মুখটা ছোচালো হয়। সেও যদি বাড়িতে থাকে বা বাড়ি থেকে যায়, তারও গন্ধ গায়ে কিন্তু আতপ চালের গন্ধ পাওয়া যাবে। ঠিক আছে, ওটা তো পশু একটা, তো ওটা পশু, ভামবিড়াল যেগুলো। এই ভামবিড়াল যদি বাড়িতে আসে দিনের বেলা না রাত্রের দিকে যদি যায়, তাহলে বাড়িতে আতপ চালের গন্ধ ছড়িয়ে পড়বে, তাহলে বোঝা যাবে যে ভাম এসছে। আর যদি ভাম না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে আমার বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, বা কোনো পরী আছে, বা কোনো ভালো ঠাকুর দেবতার স্থান আছে। যেখানে পরীটা কি, পরী কি কোনো এন্টিটি? আমার এটা নিয়ে কোশ্চেন আছে। দ্য অ্যাঞ্জেল অ্যাকচুয়ালি যাদেরকে বলা হচ্ছে, তারা কি পরী? পরী সৃষ্টিটা কোত্থেকে, এইটা আবার মাথায় রাখতে হবে। পরী কোথা থেকে তৈরি হচ্ছে? জিন এবং মানুষের মিলনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পরী। পরীর দেশটা পুরো আলাদা। পরী সাধনা করে অনেক। পরী যেখানে থাকবে, হয়তো ফুল গাছ নেই, কোনো সুগন্ধি জ্বালানো নেই, বা সেন দেওয়া নেই, অথচ সেইখানটায় প্রচুর পরিমাণে ফুলের সুগন্ধি, মানে সেই ফুলের গন্ধটা কোনো জায়গায় আমি শুকিনি বা পাইনি। তার মানে বুঝতে হবে তার আশেপাশে পরী আছে। এই পরীদের যেমন ভগবানের স্থান স্বর্গে, মানুষ থাকে মর্তে, নরকও আছে, কিন্তু
আমাদের এই 3 ভাগের আলাদা একটা ভাগ আছে, ডাইমেনশন। হ্যাঁ, সেই জায়গায় পরি থাকে। আর একটা জায়গায় থাকে রাক্ষসী, যক্ষিণী, পিচাসিনী, এরা থাকে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা ভাগ আছে। এই যে যেমন আমরা সাধনা করি, সাধনা করে বলে না যে আমি একটা জিনিস পেয়েছি সাধনা করে, তার দ্বারাই কর্ণ পিচাসিনী, তাই না, বা শুধু পিচাস, বা দেখা যায় ভৈরবী, এরকম পাওয়া যায়। এদের আলাদা একটা দুনিয়া আছে যেটা আমরা জানি না বা দেখতে পাই না চোখে। আমরা যখন সাধনা করি তখন তারা সেই জায়গার থেকে আমাদের এখানে এসে আমাদের হয়ে তারা কাজ করে। আমরা তন্ত্র সাধনা করে যদি প্রাপ্তি করি, তাকে অনেক রকমের সাধনা আছে, যে যে সাধনা করে যে যাকে পায়, এরকম তাকে দিয়ে কাজ করে না। সে কিন্তু কোনো ভগবানের কাছেও থাকে না বা মানুষের কাছে সবসময় থাকে না। তাদের আলাদা দুনিয়া আছে, সেই দুনিয়া থেকে তারা এখানে এসে আমাদের সাথে বিলং করে। তারা সেই জায়গায় বিলং করে, তাদেরকে আমরা জোর করে টেনে নিয়ে আসি। তাই যখন আমরা সাধনা করে যাকে পাবো, তাকে যদি আমরা ভুলভাল ব্যবহার করি বা যদি তাকে না আমি এনে রেখে দিলাম, তাকে দিয়ে কোনো কাজ না করাই, তাহলে আমার জীবনও হানি। পরীও এরকম টাইপের একজন। পরী সাধনা খুবই সাংঘাতিক। পরী যার রূপ, সেই সাধনা করাটা মানুষের জন্য ঠিক না। যদি সাধনা করি, পরী যখন আমাদের সামনে এসে দাঁড়াবে, এত মানে সুন্দরী দেখতে, আর তার গায়ে থেকে এত মিষ্টি সুগন্ধি আসবে, নাকে ঢোকার পরে আমাদের মাথাটা, পুরুষদের মাথা হ্যাং করে যাবে, চাহিদা বাড়বে, যৌন চাহিদা, যে আমি আগে ওনার সাথে মেলামেশা করি। এত রূপবতী, মানে ওরম রূপবতী সে কেউ দেখেনি, সেরকম চেহারা, সেরকম সুন্দরী, সেরম দেখতে, আর সুগন্ধি আসছে মাথায়। তার মনে হবে যে আমি তার সাথে হয়তো কোনো একটা সম্পর্কে জড়াই বা কিছু একটা করি। কিন্তু সে যখন এইটা ভাববে, তার তখন জীবন শেষ। আর সে যদি মা বলে ডেকে নিতে পারে, যে মা বলে পায়ে পড়ে যেতে পারে, তাহলে পরী তোমাকে একটা কিছু দিয়ে যাবে। সেই পরী যে জিনিসটা দেবে, সেইটাতে আমি যে কাজ পরিচালনা করব, সেই কাজটা আমার হবে। বা আমি যদি কোনো সময় বিপদে পড়ি, সেই জিনিসটাতে যদি সেই পরীকে ডাকি, মা তুমি কোথায় আসো, সে তোমাকে তখন দর্শন দেবে। তাদের পুরো একটা দুনিয়া আলাদা। যেমন আমাদের কামরূপ কামাখ্যা মায়াং বলে জায়গা আছে। মায়াং যে জায়গাটা সবাই বলে যে এই জায়গাটা মায়াং, পুরো ফাঁকা। তাহলে আমরা লোকের চোখে, আমরা যে সাধারণ চোখে কেউ দেখতে পাচ্ছি না, মায়াং কিন্তু ফাঁকা জায়গা। কিন্তু যিনি সাধু অরিজিনাল, যার দিব্য দৃষ্টি আছে, যিনি অন্য কিছু দেখতে পায়, মানে পিছনে কি ঘটতে পারে, সে কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখতে পাবে, ওখানে কিন্তু সব আছে, পরিদের বাস। কিন্তু আমরা খালি চোখে মায়াঙে কিছু দেখতে পাই না, কারণ আমাদের পাপি চোখ, আমরা দেখতে পাই না। সেখানেই পরিদের বাস। যেমন মায়াঙের একটা ঘটনা বলে, মায়াং এমনই একটা জায়গা, বছরে 12 বছর অন্তরে সিংহ একবার কিন্তু মায়াঙে ডাক দেয়। মায়াঙের জঙ্গল যেটা আছে, যারা মানে কামাখ্যায় সাধনা করতে যায়, সবাই কেউ কুকুর বানিয়ে রাখে, কাউকে গাধা বানিয়ে রাখে, ছাগল বানিয়ে রেখে দেয় না, বাড়ি ফিরতে পারে না। সাধনা করতে গেলে কজন ফিরেছে? রাম সাতাল বলে একজন ফিরেছে। এরকম আমি কয়েকটা নাম জানি, তাদের নাম বলছি না। রাম সাতাল নাম করা লোক, তিনি দিনের বেলা পরি নামাতেন, তার নামে অনেক মন্ত্রতন্ত্র আছে। কামাখ্যা মানে তিনি সিদ্ধি লাভ করেছিল। তিনি যখন ওখানে গেছিলেন, মানে আমার ঠাকুরদাদের থেকে গল্প শোনা, এবং ঠাকুরদারা তার বাবার থেকে, তার বাবারা তার থেকে গল্প শোনা। তিনি নাকি ওখানে যাওয়ার পরে এক বুড়ি তাকে সব শেখাতো এবং বলতো যে এখানে তাকে মা বলে ডেকেছিল বলে সব শিখতো। এবং সেখান থেকে শিখে সে কি করে পালিয়েছিল, সেগুলো অনেক বড় ঘটনা, বলা যাবে না, একটু শুনি হালকা অল্প। হ্যাঁ, সেখানেও যখন সাধনা করতো, সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু 12 বছর হয়ে গেলে সে যখন শিখছে, সেখান থেকে যদি 12 বছর হয়, সেই 12 বছর পরে একদিনের জন্য হলেও সেই মায়াং জঙ্গল থেকে তাকে বার করে দিতে হবে, তারপরে আবার তাকে নিয়ে নিতে পারবে। তার কারণ হচ্ছে মায়াং জঙ্গলে সিংহ 12 বছর অন্তর একবার ডাক দেয়। আর সেই মায়াং জঙ্গলে যদি কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে পুরুষ অঙ্গটা খসে পড়ে। তার জন্যে ওখানে যত পুরুষ মানুষ থাকে, সেই সময় পরীরা তো নিয়ে যায়, রাখে, তাদের সাথে সংসার ধর্ম করতে পারে, বা তাদের ওখান থেকে আটকে রাখে। ঠিক পরীরা বা ওখানে তন্ত্রক্রিয়া যারা করে, মানে যেসব ধরুন আলাদা একটা জায়গা, দুনিয়া বলা যায়, সেই দুনিয়াতে তো চলে যায় লোকে, খালি চোখে তো দেখা যায় না। তখন এমন করে রাখে তাকে কেউ চোখে দেখতেই পারবে না। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে 12 বছর অপেক্ষা করতে হবে।
কারণ সিংহ যখন ডাক দেবে তারা প্রত্যেক পুরুষ মানুষকে তারা বাইরে বের করে দেবে, পরে আবার তারা নিয়ে নেবে, না হলে পুরুষ অঙ্গ খসে পড়বে, সে মরে যাবে। তাই ওই সময় যত পুরুষ মানুষ সেখানে থাক না কারণ পরীরা ওদেরকে বের করে দেয় জঙ্গলের বাইরে, মায়াঙের বাইরে করে দেয়, পরে আবার তারা নিয়ে নেবার বলে। সেই সময় যে মনের জোরে ফিরে আসতে পারে, শিলনোড়া বলে না, রামসাতাল যখন ফিরেছিল কামাখ্যার থেকে, তা বাড়িতে এসে বলেছিল, মানে মায়াঙের জঙ্গলের বাইরে বের করে দিয়েছে, নয়তো সিংহ ডাকলে তার পুরুষঙ্গ খসে পড়বে। সে তখন ওখানের একটা পুকুরে ডুব দিয়েছিল, তার বাড়ির সামনের একটা পুকুরে এসে উঠেছিল। তাহলে মায়াং বিদ্যা কত বড় বিদ্যা, কামাখ্যার বিদ্যা। হ্যাঁ, কামাখ্যা মানে কি জনি, মানে সেখান থেকে তৈরি উৎস, মানে যেখান থেকে আমরা জন্ম নিচ্ছি সেইখানে, সেটা তো গুপ্ত জনিপীঠ। সেখানে ডুব দিয়েছে এসে, যার বাড়ির সামনে পুকুরে উঠেছিল। এটা বাস্তব ঘটনা। যারা লক্ষ্মীর লাইন মানে দক্ষিণ বারাসাতের লাইনে বা বড়ু বা জয়নগরের মাঝখানে ময়দা কালীবাড়ি বলে একটা জায়গা আছে, মার কেড়ে আঙুল পড়েছে, 51 পিঠের মধ্যে একটা পিঠ। সেখানে আমি পরে ভিডিও সবাইকে দেখাবো। সেখানে রামসাতালে বলে একটা পুকুর আছে, মানে দিঘি, রামসাতালের দিঘি। সেই দিঘিটা এক রাতের মধ্যে উনি ভূতপ্রেতকে দিয়ে কাটিয়ে দিয়েছিল। এক রাতের মধ্যে একটা লোকের পক্ষে একটা দিঘি কাটানো সম্ভব না, দিঘিটা না। তাহলে এক রাতের মধ্যে ভূতপ্রেতকে দিয়ে উনি দিঘিটা কাটিয়ে দিয়েছিলেন, এবং সেই দিঘির জল সবসময় নীল থাকতো, এতটা ডিপ। রামসাতাল এতটা উনি বড় তান্ত্রিক ছিল। এবং যখন উনি ফিরেছিল তখন তার বউকে এবং তার মাকে বলেছিল যে আমি শুয়ে থাকবো, আমার শরীরের পায়ে থেকে মাথা পর্যন্ত 7খানা শিলনোড়া চাপিয়ে দাও। অনেকে জানে না তন্ত্র কি, তান্ত্রিক কে, অরিজিনাল যে এই ঘটনাগুলো কেউ জানে না, বলতেও পারবে না। আপনিও প্রথম শুনছেন, অনেকেই শুনিনি। এটা প্রথম শুনছি অবশ্যই। 7খানা শিলনোড়া চাপিয়ে দিয়েছে। এবার যেখানে ছিল তারা তো আবার চাইবে ফিরে যাক মায়াঙে, পরীরা হোক বা যার কাছে উনি সিদ্ধি লাভ করেছিল, চাইবে। তারা সেখান থেকে তন্ত্রবিদ্যা কৌশল করে তাকে নেওয়ার চেষ্টা করে। 5খানা শিল ফেটে গেছিল, শিলনোড়া 2খানা আর ফাটাতে পারেনি। তার মানে সেও তো বিদ্যা শিখেছে, সেও তো জানে যে কি করলে আমি ফিরবো না, সেও তো তার থেকে জেনে নিয়েছে যে আমি কি করলে আমাকে এখানে আর কেউ আনতে পারবে না। তাই 2টো শিলনোড়া আর ফাটেনি, তাকে আর নিতে পারেনি। কিন্তু আমার ঠাকুরদার বাবারা এইসব আমার ঠাকুরদার কাছে গল্প করেছে, আমার বাবাদের কাছে এরকম গল্প শোনা, যে তিনি দিনের বেলা পরিণামী নিয়ে আসতেন। এবং মিরাক্কেল ঘটনা, তাই যখন বুড়ো হয়ে যায়, তিনি এক রাতের মধ্যে তো একটা দিঘি কাটিয়ে দিয়েছিলেন। তিনি যখন বুড়ো হয়ে যায়, 80 বছর ধরো বয়স বা 85 বছর বয়স, তখন সে তার বউকে বলেছিল যে আমার ঘরের ভিতরে আমি মাটি খুঁড়ে আমি এখানে যাব, তুমি মাটি চাপা দেবে, আর এই ঘটির জলটা ওইখানে রেখে দেবে। যখন একটা বাচ্চা জন্ম নেয় যেরকম 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে, সেরকম 10 মাস 10 দিন হওয়ার পর মাটি খুঁড়ে এই জলটা ছিটা দিলে, আমি তখন দেখবে ছোট্ট একটা শিশু দেখবে যখন মাটিটা খুঁড়বে, আর ওই জলটা ছিটা দিলে আমি 16 বছরের একটা, এই 18 বছরের একটা পূর্ণাঙ্গ ছেলে হয়ে যাব। তারপরে তোমাকে আমি আবার এরমভাবে করে তোমাকে আমি একটা 15 বছরের একটা মেয়ে করে নিয়ে আসবো। তার মানে কত মানে মায়ের জনি থেকে জন্ম নেবে না, সে তাহলে কত বড় বিদ্যা শিখেছিল। তার বউ বলছে ঠিক আছে, বলেছে তবে গুণাক্ষরে কোনোদিন যত আত্মীয় স্বজন আসে কাউকে বলা যাবে না যে আমি কোথায় গেছি বা কোথায় আছি। যদি বলেছো তাহলে আমি আর জন্ম নিতে পারবো না, আর তুমিও আমাকে ফিরে পাবে না। ভালো কথা। তা মাটি খুঁড়ে উনি নিচে চলে গেল, মাটি চাপা দিয়ে দিয়েছে, তার উপরে ঘটির মধ্যে জলটা উনি যেটা করে দিয়ে গেছিলো রেখে দিয়েছে। এরকম পরীরা আসে নানা রকম ছদ্মবেশে, আমি ওর মাসি, ওর কাকিমা, আমি ওর জেঠিমা, আমি ওর অনেকেই করি, কিন্তু ওর বউ বলে না। 10 মাস 10 দিন হতে আর মাত্র একটা দিন বাকি, একদিন হয়ে গেলেই হয়ে যেত। তার নানা রকমের আত্মীয় স্বজন সেজে 4-5 জন এসে খুব কান্নাকাটি করছে, ওকে এত গয়না গটি ফল মূল মিষ্টি দিয়ে তার মন ভরিয়ে দিয়েছে। মেয়ে মানুষের মন, ওর জন্য মানে সব কথা বলা যাবে, একটা কথা গোপন রাখবে, মেয়ে মানুষকে বলা যাবে না, বলে না, কথাটা বাস্তব। তাকে সোনা দানার লোভ দেখিয়েছে, বলছে আমার ভাই হয়, আমি জীবনে জানতে পারবো না। সোনা দানার লোভ দেখিয়েছে, টাকা পয়সা প্রচুর দিয়েছে, মিষ্টি ফল দিয়েছে। একদিন বাকি মা, হয়তো 12 ঘন্টা,
তখন বলছে ভাই কোথায় তুই বল, আমি এত দিচ্ছি, আমার ভাইয়ের আমি বিপদ করব? তখন বলছি তোমার ভাই এইখানে কবর দেওয়া আছে। সঙ্গে সঙ্গে ওরা নিজেদের রূপে ফিরে আসলো, রাক্ষসের রূপে। মাটি খুঁড়ে তাকে যখন এরকম হাতে তুলেছে, তখন ছোট্ট একটা শিশু, 10 মাস 10 দিন মার গর্ভে যেরকম শিশু, তার সব কিছু একদম পুরো শিশু, তাকে ছিঁড়ে, নখ দিয়ে ছিঁড়ে পুরো রক্ত মাটি পড়ার আগে সবাই মিলে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এটা বাস্তব ঘটনা বলছে। অনেকে বলবে কি ভাট বকছে। যারা যাবে, এরকম জয়নগর বড়ু বা বারাসাতের মাঝখানে ময়দা কালীবাড়ি আছে, রামসাতেলের পুকুর আছে, মানে দিঘি আছে, এবং তার বাড়ি ঘর আছে, সেখানে গিয়ে এখনো খোঁজ করলে এই ঘটনা জানতে পারে। বাস্তব ঘটনা বলছি আমি। ছিঁড়ে খেয়ে নিয়েছে? হ্যাঁ, না তো সে যদি এখন নিজে জন্ম নিয়ে নিচ্ছে মার পেট ছাড়া, মাটির মধ্যে সে মাটিও তো আমাদের ধরতি মা, সেখান থেকে জন্ম নিয়েছে। যখন 16 বছর হবে তখন ভগবানকেও সে তুচ্ছ করে, বা দিনে রাতে পরীকে নিয়ে এসে উঠবোস করাবে। তাহলে ও যদি এরকম জন্ম নিয়ে নেয়, মায়ের পেট থেকে না নিয়ে নিজে জন্ম নেয়, তাহলে কত বড় তান্ত্রিক ছিল সে। মাটির ভিতরে গিয়ে জল রেখে দিয়েছে, যদি ছড়া দিত সে কিন্তু 18 বছরের একটা মানে এত প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যেত। তারপর তার স্ত্রীকে আবার ওখানে করে তার স্ত্রীকে 15 বছরের একজন মহিলা বানিয়ে নিত, তাই না? তাই এইরকম ঘটনা আজ পর্যন্ত কেউ জানে না। আমি বলছি, ছিঁড়ে খেয়ে নিয়েছে। তার বউ তখন দেখে অবাক, সেই ওর বউ ওখানেই পড়ে স্পট, সেও মারা যায়। তার নামে এখনো দিঘি আছে, রামসাতেলের দিঘি, এবং তার নামে অনেক মন্ত্র আছে। যখনই মন্ত্র পাঠ করা হয়, যখনই কামাখ্যার কোনো মন্ত্র পাঠ হয়, আমি মন্ত্রগুলো বলছি না, এরকম বলা হয়, দোহাই দোহাই মা কাউরে কামুক্ষা মায়ের আগে। কার আগে? দোহাই মা কাউরে কামুক্ষা মায়ের আগে। দোহাই কার আগে? দোহাই বাবা রামসাতেলের আগে। আচ্ছা, দোহাই মা কাউরে কামুক্ষা মায়ের আগে। কাউরে কামুক্ষা মায়ের মা হচ্ছে মানে কামাখ্যা মা। সাবর মন্ত্র? সাবর মন্ত্র না, এটা হচ্ছে একদম প্রপার সাবর মন্ত্র, তো যে কেউ করতে পারে, ঠিক আছে? এটা সাবর মন্ত্রের মধ্যে পড়বে না, আদিবাসী মন্ত্র বলা হয়, আদিবাসী মন্ত্র। আসাম বা কামাখ্যা এগুলো সব বেশিরভাগই তো আদিবাসী, জঙ্গল টঙ্গলে থাকে, এরা আদিবাসী মন্ত্র বলা হয়। এবং কার আগে? দোহাই মা কাউরে কামুক্ষা মায়ের আগে। কার আগে? দোহাই মা হারিঝি চণ্ডীর আগে। কার আগে? দোহাই বাবা রামসাতেলের আগে। তার মানে এই মন্ত্রতন্ত্র রামসাতেলের নাম নিয়েও নেওয়া হয়। তার মানে তিনি কত বড় তান্ত্রিক ছিল, দিনের বেলা পরীকে ডেকে নিয়ে আসতে পারতো, এবং তার নিজের জন্ম নিজে তৈরি করে নিচ্ছিল। যদি তার বউ একদিন আগে না বলতো, তাহলে সে আজ অমর হয়ে যেত। অমর, অবশ্যই। তাহলে কত বিদ্যা জানে, এবং তার নামে প্রচুর তন্ত্রবিদ্যা আমাদের অনেক বইয়ে দেওয়া আছে, যেখানে লেখা আছে কার আগে? দোহাই বাবা রামসাতালের আগে। যখনই রামসাতালটা আসবে, যে জানতে পারবে রামসাতাল কোথাকার লোক বা কোথা থেকে বিদ্যা শিখেছিল, সবাই এটা জানতে পারবে। ছোট্টর ওপর আমি এটা বললাম। অসাধারণ অসাধারণ ঘটনা, মানে খুব স্ট্রেঞ্জ ঘটনাটা। মানে আমি প্রথম জানেই না তো কেউ, আমি প্রথম এই ঘটনাটা শুনলাম, এবং সত্যি একটা ঘটনা, ইতিহাসের পাতা থেকে তুলে না একটা সত্যি ঘটনা। একদম ইতিহাসে, মানে ইতিহাসে অনেক প্রাচীন। একদমই তাই। চলে যাবো এবার কিছু প্রশ্নের। ঘটনা তো শুনলেন, কেমন লাগলো, কেমন লাগছে আজকের এপিসোড, অবশ্যই কমেন্ট বক্সে জানান। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান। যারা দীপক শাস্ত্রীর কাছে কনসালটেন্সি চান কোনো স্পিরিচুয়াল ব্যাপারে, তারা ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বারে যোগাযোগ করুন। যারা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স নিয়ে কথা বলতে চান, যে কোনো ধরনের, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। দেখতে থাকুন বাকি এপিসোডটা। দাদা, এই যে তুমি ধরো পুরীর কথা বললে, পুরীর রূপ কি সত্যি এরকম ভয়ঙ্কর? পুরীর রূপ কোনো ভয়ঙ্কর না, সুন্দর একটি নারী। তা তাদের ডানা আছে, তারা উড়ে যেতে পারে, এবং অপরূপ সুন্দরী, যাকে আমরা কল্পনার বাইরে। আমরা অনেক সময় দেখি না যে অপরূপ সুন্দরী কাকে বলা হয়, সেটা পরীকে দেখে বোঝা যায়। অপরূপ সুন্দরী একটা নারী যাকে বলা হয়। ছেলে পরীও আছে, কিন্তু এই পরী মানে আমি শিখেছি বা আমি জেনেছি যেটা, সেটা আমি সবাইকে বলছি। আমি মন গড়া কোনো কথা বা কাহিনী বলছি না। আমি শুনেছি জিন এবং মানুষের মিলনে যার জন্ম হয় সে হচ্ছে জিন, মানে পরী। তো এই পরী তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন আমরা মত্তধামে থাকি, ভগবান না স্বর্গে থাকে, আর যারা খারাপ কাজ করে নরকে যায়, তেমন এদের একটা পার্টিকুলার একটা জায়গা আছে, তারা সেই জায়গা, সেই দুনিয়াতে থাকে। সেই দুনিয়াটার আমরা জানি না বা চিনি না, আমরা সাধনার মাধ্যমে তাদের ডেকে নিয়ে আসি। এই আচ্ছা, এরকম আরো একটা এন্টিটি আছে যেটা হচ্ছে বেতাল, শোনা যায়। তারা তান্ত্রিকের গল্প অনেকে যারা শুনেছে তারা তো জানি, সেখানে হয়তো গল্পের মতন ছিল, বাট বেতাল কি? বেতাল হচ্ছে ভূত প্রেতের মধ্যে একটা
পড়ে। তাল আছে, বেতাল আছে, অনেকে বলে না তাল বেতাল, তাল আলাদা বেতাল আলাদা। বেতাল হচ্ছে মাটির মূর্তি তৈরি করতে হবে একটা মানুষের মতো, মূর্তি তৈরি করে তাই ওই মূর্তির মধ্যে একটা আমাদের যন্ত্র সেটাকে প্রতিষ্ঠিত করতে হয়, করে বেতালের সামনে নির্জন স্থানে করতে হয়, কিন্তু নদীর পাড়ে হোক বা কোনো শ্মশানে হোক, মানে নির্জন স্থানে সেখানে করতে হবে কিন্তু, এবং পুরোটাই কিন্তু একদম একা। সেখানে কারণ মানে মদ রাখতে হবে, ছোলা ভাজা, বাদাম ভাজা, ভাজাভুজি জিনিস রাখতে হবে, কাঁচা মাংস রাখা যায়, সাধনা করতে হবে। সাধনা করতে করতে যদি বেতাল মদ চায় কোনো রূপে, সেই মদ তাকে দিতে হবে, মদ খাওয়াতে হবে। এবং বেতালকে সাধনা করলে, সেই বেতালকে ধরতে গেলে কোনো গাছে, যেখানে ঝুলন্ত গাছ মানে বট গাছ বা একদম পুরনো আদি ঝুড়ি আছে, হ্যাঁ ঝুড়ি আছে, সেই গাছে ঝুলে থাকবে, সেখান থেকে বেতালকে তাকে নিয়ে আসতে হবে। বেতাল এসে বলবে যে তুই কি চাস, তখন সে একটা পাথর হোক বা কিছু হোক ছুঁড়ে দেবে, বেতাল সেটাকে নিয়ে এসে তার হাতে দেবে, বলে ওটাকে নিয়ে এসে দাও। এবং দেওয়ার সময় তাকে বেতাল চাইবে আমাকে মদ দে বা মাংস দে, যেটা চাইবে তাকে সঙ্গে সঙ্গে ওই জিনিসটা দিয়ে তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিতে হবে যে আমি তোমাকে মদ দেব, মাংস দেব, যা চাইছো তাই দেব, কিন্তু তোমাকে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যখন ডাকবো তুমি আসবে, তাহলে এই জিনিসটা আমাকে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হও। বেতাল বলবে ঠিক আছে আমি দিলাম, দিয়ে ওকে খাবার দিলে ও উড়ে চলে যাবে, বলে তুই এবার আমার ধরে নিয়ে আয়। এবার ওকে যেতে হবে তার সাথে, যে গাছে ঝুলে থাকবে সেই গাছ থেকে তাকে নিয়ে আসতে হবে এবং ডেকে নিয়ে আসতে হবে বেতাল, তবে তার সাথে থাকবে প্রতিবার। তাহলে এটা তো প্রতিবার না, সেই একবার। এটা বিক্রম বেতালের গল্প নয়, এটা জাস্ট বেতালের গল্প। বেতালকে নিয়ে আসতে হবে সেখান থেকে, এবার বেতাল তার সাথে থাকবে, এবার বেতালকে যা বলবে সে বেতাল তার হিসাবে কাজ করবে। বেতাল এক রকমের প্রেতাত্মা বা ভূত পেত। এটা হচ্ছে কেউ মরে যে প্রেতাত্মা বা ভূত সে না, মানে দীর্ঘ বছর ধরে সেই প্রেতাত্মাটা রয়েছে এবং বয়স্ক, সেটাই বেতাল। এবং তাদের নিয়ে আসতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় নিয়ে আসতে হবে এবং তাকে পটি নিয়ে আসতে হবে, বাবা মা বা যাই হোক বলে তাকে নিয়ে আসতে হবে, সে তবে আসবে। স্ট্রং এন্টিটি হয়, খুব স্ট্রং। এবং বেতাল দিয়ে কাজ করানো খুব, সাবরতন্ত্রতে বেতালকে সাধনা করা যায়, আবারও বেতাল সাধনা করা যায় কোনো যে হয়তো মরে গেছে কোনো কারণে, হয়তো বিষ খেয়ে বা সাপে কামড় দিয়ে বা এরকম যারা মানে অপঘাতে মৃত্যু, তাদেরকেও নিয়ে যদি ঠিক জায়গা মতন বসিয়ে সাধনা করে, তার ওই যে যখন ওই সব সাধনা যাকে বলা হয়, সব সাধনা করে এবার যখন সাধনা করবে তখন কিন্তু ওই মরাটা নড়ে উঠবে, তার বুকের উপর তো সাধনা হচ্ছে, তখন নড়ে উঠবে। এবার সে মদ চাইবে, তখন ওই মদের বোতল থেকে তাকে মদ খাওয়াতে হবে, আবার সাধনা করতে হবে, আবার চাইবে আবারও তাকে খাওয়াতে হবে। তখন তোমার নানা রকমের ভূত পেট রাক্ষসী যক্ষিণী সব এসে ডিস্টার্ব করবে বা সারাক্ষণ তার সামনে থাকবে, ভয় পেলে হবে না। সে যদি চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকে, করতে করতে তখন বেতাল বা একটি রূপ ধরে এসে তুই কি চাস, তখন সেই জিনিসটা ওকে একটা কিছু দিয়ে গেল, সেটা দিয়েই সে কাজ করতে পারবে, সব ওই জিনিসটাই কাজ করতে পারবে। একটা হাড় দিয়ে যাক বা একটা লাঠি দিয়ে যাক, সেটাতে সে কাজ করতে পারবে, মানে সে সাধনা তার বেতাল সিদ্ধ হলো। এরকম বেতাল সাধনা অনেক নিয়ম আছে, অনেক। আচ্ছা, এইটা বলে যে বেতাল যদি কোনো জায়গায় কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, সেখান থেকে ফিরে এসে তান্ত্রিক নাকি নষ্ট করে, তান্ত্রিককে মেরে দেবে। বেতাল আমি হয়তো কোনো কাজ করার জন্যে বেতালকে পাঠালাম, সেখানে কাজ করতে গিয়ে বাধা পেল এবং সে কাজ করতে পারলো না, সে তো কাজ করবেই, যেটার জন্য পাঠানো হচ্ছে সে কাজ না করে সে শান্ত হবে না। কিন্তু সেখানে দেখা গেল এ তান্ত্রিক দ্বারা ও পাঠিয়েছে আর সেও বড় তান্ত্রিক, তার কাছে গিয়ে সে কিছু করতে পারলো, তার সব বন্দনা করা আছে। সেখান থেকে সে যখন ফিরে আসবে, আগে ধরবে সেই সাধককে যে পাঠিয়েছে, তার ঘাড় মোটকাবে বা তার ক্ষতি করবে, এই হচ্ছে বেতাল। তখন সেখানে গিয়ে সে তো মানে সে নিজে পেইন পাচ্ছে। একদম। বেতাল সাধনা যতটা ভালো, তবে বেতাল সাধনা সব থেকে সহজ এবং তাড়াতাড়ি সন্তুষ্ট হয় এবং বেতালের দিয়ে তাড়াতাড়ি কাজ করানো যায়। আচ্ছা, এটাই। কিন্তু বেতাল যে উচ্চ মার্গের সাধনা সেটা বলতে পারে না, নিম্ন মার্গের একটা ভালো সাধনা। বেতালকে দিয়ে সব রকম খারাপ কাজ করানো যায়,
বেতাল যারা সাধনা করে তারা বেসিক্যালি তারা খারাপ কাজের জন্যই বেতালকে সাধনা করে। আচ্ছা, আর যারা পরিসাধনা করে তারা ভালোর জন্যই সাধনা করে। পরিসাধনা তো কোটি কোটিতে হয়তো একজন সাধনা করে লাভ করেছে। বেতাল সাধনা প্রচুর লোকে করতে বেতাল পারে। সিদ্ধ যে হয়েছে। কেউ, আপনি করতে পারেন, আমি করতে পারি, যে কেউ করতে পারে বেতাল সাধনা, যে কেউ। আচ্ছা, এই যে প্রেত চালান হয়, হ্যাঁ, ধরো কারোর মধ্যে যে প্রেত চালান করছে, এটা কতটা সত্যি, কতটা সঠিক? এটা 100% সত্যি। 200% দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, পেট চালনা করা যায়। মৃতদের অপঘাতে মৃত্যু হয়েছে যাদের, সুইসাইড করেছে, আমাদের কিছু তন্ত্রমন্ত্র আছে, তাদেরকে পুতুল বানিয়ে, একজনের একটা পুতুল বানানো, এবং যার শরীরে পেত্তাত্মা আমি চালনা করব, তার শরীর থেকে কিছু একটা আমার লাগবে, হয় চুল বা নখ বা তার জামা কাপড়। মাটির একটা পুতুল বানালাম সিঁদুর দিয়ে। আমি অল্পর উপর বলছি না তো, আবার এগুলো দিয়েই অনেকে চালনা করবে, এগুলোই বলবে না একদম পুরোটা বলা পুরো দরকার বলবো না নেই। আমি, না করতে গেলে ভুল, আবার আমার মতন করে সে আবার নকল করে বলবে। পুতুলটা বানিয়ে তার হয়তো চুলটা লাগিয়ে দিল বা জামা কাপড়টা পরিয়ে দিল, দিয়ে এবার ওখানে বসিয়ে, মানে একটা ছক আছে, সেই ছকটার মধ্যে বসানো হয়। সেই ছকটার নাম বলছি না, নাম বললে আবার অনেকে চেষ্টা করে। এবার যে সাধক, সে যারা অপঘাতে মরেছে তাদের কোথায় কবর দিচ্ছে বা কোথায় কি করেছে, কোন সময় করেছে, সব জেনে নিল। তার কোনো কিছু সে একটা কালেক্ট করে রাখে, মানে জোগাড় করে রাখে, তাদের কাছে থাকে যারা খারাপ কাজ করে। সেই জিনিসটা এই পুতুলের মধ্যে আবার সে জড়িয়ে দেবে। সে তার অস্থি হোক, মানে ভস্ম হোক, ছাই বা তার জামা কাপড় বা তার কোনো কিছু একটা তার মধ্যে জড়িয়ে দেবে, দিয়ে তার সাধনা করে তাকে ডাকবে। ডেকে তার মধ্যে যার ওই জামা কাপড় বা চুল নিয়ে রেখেছে, ওই পুতুলের মধ্যে তাকে প্রাণ প্রতিষ্ঠা করবে। ওই পেত্তাকে নিয়ে এসে ওই পুতুলের মধ্যে প্রতিষ্ঠা করবে। এই পুতুলের মধ্যে যখন ওই পেতাত্মাটা প্রতিষ্ঠিত হবে, তখন ওই পেতাত্মাটার গিয়ে পৌঁছাবে তার শরীরের মধ্যে। এটা হচ্ছে পেট চালনা বলা হয় বা ভূত চালনা বলা হয়, তার শরীরের মধ্যে চালনা হবে। আবার অনেকে দেখা যায় যে ওকে পেট চেপেছে বা ভূত চেপেছে, এটা অনেক সময় অন্য কারণে হয়। সেটা শ্মশানের কাছ দিয়ে যাচ্ছে বা কবরস্থানের উপর দিয়ে যাচ্ছে, বা যেখানে হয়তো মরে গেছিলো, মেরে পুঁতে রেখেছে, তার উপর দিয়ে যাচ্ছে, সেই সময় হয়তো অমাবস্যা, সেই সময় সেই পেতাত্মাটা তার পিছনে আসলো। বা হয়তো আমি তো আপনার শরীরে পেতাত্মা ছিল, আমি কাটিয়ে নিয়ে ওটা ফেলে দিয়েছি, কারণ তাকে তো আর মেরে দেওয়া যাবে না, তাকে কোনো জায়গায় ফেলে দিতে হবে বা করতে হবে। সেই যে জায়গাটা আমি ফেলেছি 3 রাস্তার মুখে, সেখান থেকে যাওয়ার সময় ওই হয়তো লেবু বা কিছুর উপর সে পাড়া দিল, সেই পেতাত্মাটা এবার তার উপর গিয়ে পড়বে। এর জন্য বলে 3 রাস্তার মুখ, 4 রাস্তার মুখে কেউ কখনো লেবু পড়ে থাকলে বা কলসি পড়ে থাকলে, কাপড় পরে থাকলে, দড়ি পরে থাকলে কেউ ডিঙাবে না বা পা দেবে না, তাহলে ওই ক্রিয়াটা তার উপরে গিয়ে আবার পড়বে। এটা খুব ভালো ইনফরমেশন অবশ্যই। একদম। আমি এগুলো অনেকবার বলেছি, এখনো বলছি, যে মানুষের পেট চালনা করা যত সহজ, ছাড়ানো তার থেকে বেশি কঠিন। যে চালনা করছে সে জানে না কিভাবে ছাড়াতে হয়। ছাড়াতে গেলে আমাদের কালঘাম ছুটে যায়। অনেক সময় তো পেট চালানো তার সাথে থাকতে থাকতে ব্লাডে মিশে যায় এবং তাকে নিয়ে চলে যায় এবং শেষ করে দেয়। আমার একটা কথা বলো, এই যেমন মানুষের উপর পেট চালানো হয়, কোনো বাস্তুর উপর তো পেট চালানো হতে পারে। একদম। তখন বাস্তুর উপর তো আরো ভালো হবে। বাস্তু যদি বন্দনা করা না থাকে, আমরা বন্দনা করে দিই, সেই বন্দনা করে দিলে কি হবে, কোনো ভূত পেট ঢুকতে পারবে না, কোনো তন্ত্রক্রিয়া চলবে না। যদি এরকম বাস্তু বন্দনা না করা থাকে, যতই ঠাকুর দেবতা পুজো, ঠাকুর দেবতা তো একটা জায়গায় পুজো হয় নির্দিষ্ট। কারোর বাড়িতে যদি ঠাকুর দেবতার ঠিক ঈশান কোণে পুজো হয়, সেই বাড়িতে পেট চালনা করলে পেট চালনা হয় না ঠাকুর দেবতা, কারণ যেহেতু ওটাকে ঘিরে রাখে। যদি ঈশান কোণে পুজো পাঠ নাও হয়, মানে উত্তর পূর্ব দিকে যদি পুজো পাঠ না হয়, তাহলে বাড়িতে পেট চালনা করার সব থেকে সহজ উপায় হচ্ছে সেই বাড়ির মেন গেটটা কোন দিকে আছে, আচ্ছা, বা সেই বাড়ির কতটা পয় পরিষ্কার। কারোর বাড়ি পেট চালনা করতে গেলে সেই বাড়ির গাছগাছালি এগুলো দেখতে হবে, এই বাড়ি পেট চালনা হবে নাকি। কারোর বাড়ি পেট চালনা করেছি কিনা বোঝা যাবে কি করে, রং চং করা খুব সুন্দর বাড়িটা, হঠাৎ দেখা যায় তার বাড়ির সামনে দিয়ে গেলে কেমন একটা যেন কালশিটে পড়ে আছে বাড়ির উপরে, তার মানে তার বাড়িতে পেট চালনা করা আছে। সুন্দর বাড়ি ঘর, দেখলাম কিছুদিন আগে হেভি রং চঙে, হঠাৎ করে দেখছি রং চং আছে কিন্তু মনে হচ্ছে বাড়িটার মধ্যে কিছু নাই, কি একটা যেন কম আছে। পেট চালনা, বাড়ির মধ্যে পেট চালনা করা যায় সব থেকে উপায় হচ্ছে সেই বাড়ির কোনো মাটি নিয়ে আসা, তার বাড়ির কোনো কিছু একটা নিয়ে আসা, নিয়ে এসে সেই মাটি নিয়ে এসে যদি আমি পুতুল বানিয়ে যেরকম বললাম সেরকম সাধনা করে সেখানে যদি পেত্রাকে প্রতিষ্ঠিত করা হয়, এবং সেই বাড়িতে সেই পেত্রা এবার ঘুরবে,
আমাকে একটা কথা বলো, তন্ত্র দিয়ে কি আদৌ মানুষ মারা সম্ভব? এই যে মারণ ষটকর্মের বলা হয়, একদম খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। একদম। মানুষ তন্ত্র মতে মারা সহজ, শুধু বলবো না, অতীব সহজ, যদি সঠিক বিদ্যা জানা থাকে। যারা মারার কাজ জানে তারা কিন্তু আবার ঠিক করার কাজ জানে না। বান বলে অনেক কিছু আছে না? হ্যাঁ, বান আছে। যদি কারোর উপরে পুতুল বানিয়ে হোক বা ছবি নিয়ে হোক তার উপর বরাহ বান চালিয়ে দেওয়া হয়, সেই বান আর ফেরানো যাবে না, সেই বানকে কাটাতে পারবে না। বড় বানটা কি? বরাহ বান অনেক বড়, এখন ওর অনেক বড় হিস্ট্রি, পরে একদিন আলোচনা হবে। মানে যতগুলো বান আছে তার উপর সব থেকে বড় বান হচ্ছে বরাহ বান। মানে তার সিমটম কি হয় শরীরে গিয়ে? তার সিমটম সঙ্গে সঙ্গে ফিনিশড। মানে বরাহ বান যদি একবার তার শরীরে চালনা করা হয়, এই যে 24 ঘন্টার মধ্যে তার মুখের মধ্যে থেকে ঝরাকে একদম রক্ত উঠবে, গা ফেটে ফেটে যাবে, গায়ের মধ্যে নীল শীটে দাগ পড়ে যাবে, কাল শীটে হয়ে যাবে, মানে পুরো শরীর ফেটে যাবে, এরকম কাল শীটে পড়ে যাবে, এবং চোখ এরকম বড় বড় বেরিয়ে আসবে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা যাবে। অনেকে বলে যে শ্মশানে গেলে টয়লেট করতে নেই। হ্যাঁ, করতে নেই তো। কেন? তার অনেকগুলো কারণ আছে। শ্মশান অনেক রকমের ভাগ আছে। কিছু শ্মশান আছে দৈবত্য শ্মশান, মানে শ্মশান মানে তো দেবতাদের স্থান, স্বয়ং মহাকাল থাকে। কিন্তু কিছু শ্মশান আছে, যেমন তারাপীঠে শ্মশান, এটা হচ্ছে বামদেব বেঁধে দিয়ে গেছিলেন জাগৃত করে, এবং বামদেব বেঁধে দিয়েছিল যেন ওইখানে কোনো ক্ষতি নাই, তাই ওখানে অনেকে অনেক বাথরুম টাথরুম সব কিছু করে, কিন্তু কারোর ক্ষতি হয় না। কিন্তু যেই শ্মশানে কোনো বাধা নেই, বেঁধে রাখিনি, আগাছা শ্মশান বলা হয়, যখন তখন মরা আসছে পুড়ছে, যে কেউ আসছে ওই জায়গাটা ভয় লাগে, যেই শ্মশান বন্দনা করা নেই, সেই শ্মশানে এই সমস্যা হবে। দেখা মানে হবে, মানে পেচ্ছাপ করলে তাকে বিপদে পড়তে হবে, শরীর খারাপ হবে, বা সে নানা রকম পাগলামো করবে। পিচ্ছাপ করলি কেন হয়? কারণ পেচ্ছাপ করলে ওখানে তো নানা রকমের প্রেতাত্মা, কেউ হয়তো বিষ খেয়ে মরেছে, কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, কেউ হয়তো আগুন দিয়ে মরেছে, কাউকে গলা টিপে মারা হয়েছে, কাউকে জোর করে মারা হয়েছে, সেই সব আত্মা ফাত্মা সব তো ওখানে আছে, বা কাউকে কবর দিয়ে রাখা হয়েছে। হয়তো দেখা গেলো যেখানে ও পেচ্ছাপটা করছে সেখানেই হয়তো তার কবরটা আছে, বা তাকে সমাধি দিয়ে রেখেছে, তার উপরে গেছে, সে সহ্য করবে না, বা ওখান থেকে প্রেতাত্মা মানে ওই সময় থেকে ওদের চলাচলের সময়, সেই সময়কে ওখানেও করে ফেলেছে তার গায়ের উপর, সে তখন ছাড়বে না। আমি যদি সাধারণ কথা, আমি কারোর গায়ে যদি গিয়ে এরকম টয়লেট করি, কি করবে? সে আমাকে ছেড়ে দেবে না, মারধর করবে, গালাগালি করবে, বা ঝামেলা করবে, অশান্তি। তেমনি তাদেরও একটা ক্ষোভ বেশি থাকে, তুই আমার গায়ের উপরে করলি, কিন্তু অজান্তে করেছে, কিন্তু তার উপর ক্ষতি হবে, শরীর খারাপ হবে, বাস্তু সবার মানে শরীর খারাপ হতে হবে, তার শরীর খারাপ হবে, সে আস্তে আস্তে দিনে দিনে মারা যেতে পারে। এই যে বানের কথাগুলো হচ্ছিল, সে বানের কথাই বলছি। বান এমনই জিনিস, বান মারলে লোককে মেরে দেওয়া যায়। অনেক বান আছে। কিরকম? শুকনো বান, বান মারলে শুকিয়ে মরে যাবে, একদম শুকিয়ে মারা যাবে। ফোলা বান, যাকে বলা হয় ঢোল সমুদ্র বান, আচ্ছা, যখনই সমুদ্রের মধ্যে জোয়ার আসবে তার শরীর ফুলে উঠবে, যেই জোয়ার চলে যাবে শরীরটা চুপসে যাবে, মানে যেরম ছিল সেরম হয়ে যাবে, আবার জোয়ার আসবে আবার ফুলে উঠবে, এটাকে বলা হয় ঢোল সমুদ্র বান। অনেকে জানে না, ভাড়ে মা ভবানী কিচ্ছু জানে না। আবার এ বানও আছে, যাকে বলা হয়, অনেক রকম বলে, শরীর ফাটিয়ে দেওয়া, মানে শরীরের সব জায়গায় ফেটে ফেটে যাবে, রক্ত বেরোবে, চিরে মনে হবে যেন ভূত পেট চিরে দিয়েছে, এটাকে আবার রক্ত শূন্য বান। রক্তটা শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে। বান বলতে গেলে শেষ হবে না, প্রচুর বান আছে, কিন্তু সব থেকে সাংঘাতিক বান হচ্ছে বরাহ বান। যদি একবার মেরেছে তাকে বাঁচানো যাবে না, নিমিষে শেষ। অনেক বান আছে, সেই বানগুলো মারলে আমরা সারাতে পারি, যে এইসব বান যেমন শুকনো বান, শুকিয়ে আস্তে আস্তে মারা যাবে। ঢোল সমুদ্র বান, ফুলে মারা যাবে। অনেকে বলে ফোলা বান, ফুলতে এমন ফুল উঠবে, চোখ দেখা যাবে না, কিছু দেখাবে না, খেতে পারবে না, আস্তে আস্তে মারা যাবে। যখন তাকে পোড়ানো হবে, যদি কাঠের চিতাতে পোড়ানো হয়, যখন তার শরীর থেকে যখন পোড়ানো হবে, শরীর থেকে এত জল বেরোবে সেই চিতাটা নেমেও যেতে পারে, এরকম। এটাকে বলে মানে ঢোল সমুদ্র বান বা ফোলা বান। এরকম প্রচুর বান আছে, তার মধ্যে সাংঘাতিক সব থেকে হচ্ছে বরাহ বান। বরাহ বানকে ফেরানো যায় না, কিন্তু বান বিদ্যা এমনই বিদ্যা, যদি প্রয়োগ করা হয় সঠিক টাইমে, যদি আমাদের মতন তান্ত্রিকদের কাছে এসে যদি না কাটানো হয়, তাহলে সে আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে, কেউ ফুলে মারা যাবে, কেউ নাক মুখ দিয়ে রক্ত, যাকে যেটা চালনা করা হবে, একদম যাকে যেটা চালনা করা হবে। অনেকে আবার প্যারালাইসিস করে দেওয়া হয় বান মেরে, অনেকে দেখে পা মানে সব ঠিক আছে, পাটা চলছে না,
তার মানে শুধু পায়ের মধ্যে বান মারা হয়েছে, গজাল বান। এরকম বড় গজাল হয়, সেটা পুতুল বানিয়ে সেখানে তার নাম ধরে পুঁতে দিয়ে যে মন্ত্রতন্ত্র ক্রিয়া করা আছে করে এক জায়গায় পুঁতে দেওয়া হয়েছে। সে পাটা ওই জায়গাটাতে আর চলতে পারবে না। অনেকের আবার বিছনায় শুয়ে আছে, হাত তুলতে পারছে না, পা তুলতে পারছে না। ডাক্তার বলছে অ্যাজ এ ফিজিক্যালি সুস্থ আপনার পেশেন্ট, কোনো কিছু রোগ নেই, কিন্তু আমাদের কাছে আসলো, আমরা দেখতে পেলাম যে একে বান মারা আছে। ওই বানটা কাটাতে গেলে প্রচুর কাঠ পোড়াতে হবে। এখন তো কেউ টাকা খরচা করে না, ফ্রিতে সবাই চায়। আরে যেই বান মারা হয়েছে তাকে যদি এখন 2 লাখ টাকা যোগ্য খরচা পড়ে, আপনি যদি না দেন, আমি কোত্থেকে আপনার পেশেন্টকে বাঁচাবো? বিশ্বাস তো পরের কথা। এবার সে শুয়ে আছে, সে হাত পা নাড়াতে পারছে না, কোনো মতে খাচ্ছে, ওই শুয়েই করছে, প্যারালাইসিসের মতন করে দেওয়া। এগুলো হচ্ছে আরো খারাপ, নোংরা বান। মানে মরবে না সে, দিনে দিনে সে আস্তে 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 আস্তে। আবার বলে পচা বান। মানুষটা তোমার সামনে দিয়ে যাবে, শুধু গায়ের দিয়ে পচা গন্ধ বেরোবে, সেও নিজের গন্ধ নিজে পচা পচা গন্ধ পাবে, শরীর ভিতরে আস্তে আস্তে পচে 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 একসময় মরে যাবে। আবার অনেকে বলে খসা বান, জানেই না, নাম শোনেনি, অনেকে অনেক নামে জানে। অঙ্গ খসে যাবে। হ্যাঁ, অঙ্গ খসে যাবে, যে কোনো অঙ্গ খসে, চোখ খসে মানে পড়ে যেতে নষ্ট হয়ে যেতে পারে, মুখ নষ্ট হয়ে যেতে পারে। আবার বলা হয় রূপ নষ্ট করা বান, রূপবান বান বলা হয়, রূপ নষ্ট করে দেবো, তুই এত সুন্দর, তোর এত অহংকার, মুখ নষ্ট করে দেবো, শরীর নষ্ট করে দেবো, তোর এত এরকম লম্বা চওড়া লোক, আমার করে দাও, বান মেরে তাকে শেষ করে। আমাকে কেউ করে দিক এরকম, শরীরটা রোগা হয়ে যাক, আমি আছি না কিছু না। ওই বান করলে যে আবার শাড়ি দিলে তো ঠিক হয়ে যাবে, আবার যেরকম করে সেরকম। ও আচ্ছা, এরকম একদম। কিন্তু এইসব নোংরা বান, এইসব বান মারা উচিত নয়। যদি এরকম কারোর হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে বলছি, যদি আপনাদের এরকম কেউ করে থাকে, দীপক শাস্ত্রীর কাছে আসতে ভুলবেন না। আমার কি নলেজ আছে আর আমি কি জানি, আপনারা না আসলে বুঝবেন না। আমি যতগুলো আলোচনা পডকাস্টে করছি আপনারা শুনবেন, অনেকে তো পডকাস্ট শোনেন, ভাড়ে মা ভবানী কিছুই থাকে না, সব জায়গা থেকে মুখস্থ করে টুকে নিয়ে এসে করা, শিখিয়ে দেওয়া। আমার কোনো শেখানোর দরকার নেই, যেটা বলবো আপনারা সব ডাইরেক্ট শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি এরকম সমস্যা থাকে, আপনারা কাছে আসতে পারেন, আপনারা আমার কাছে আসতে পারেন। অনেক ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অনেক জায়গায় আমাকে পাবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে পাবেন। না, অবশ্যই আমাদের পডকাস্টের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে ডেসক্রিপশনে নাম্বার থাকবে, আপনারা পেয়ে যাবেন আমার নাম্বার, আপনারা আসতে পারেন। এরকম সমস্যা যদি থাকে, বড়াও মন যদি 24 ঘন্টার মধ্যে কেউ আসতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু আসার সময় সুযোগ হয় না। বড় আহ্বান চালনা করতে নেই, যে চালনা করবে তার ফ্যামিলিরও ক্ষতি হবে অবশ্যই। মানে ওই ব্যান্ডটার কোনো থাকে না আর কি, কাটার থাকে না একদম। তন্ত্রবিদ্যা শিখতে গেলে আগে, যদি বিয়ের আগে শিখে নেয় ভালো, কেউ যদি বিয়ের পরে শেখে তন্ত্রবিদ্যা খারাপ। তার যতবার সন্তান হবে অন্তত 3টে সন্তান মারা যাবে, তবে গিয়ে সে তন্ত্রবিদ্যা সাকসেস হবে, তবে তার বাচ্চা কাচ্চা কিন্তু হবে। যারা এরকম তন্ত্রবিদ্যা শিখেছে তাদের কিন্তু ছেলে মেয়েদের জলাঞ্জলি দিতে হয়েছে বিয়ের পরে, যারা বিয়ের পরে। আর বিয়ে হয়তো তন্ত্র শিখেছে, বিয়ে করেছে। আরো একটা ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়, যদি কেউ কাচ্চা কালুয়া রাখে। কি রাখে? বাচ্চার মাথার খুলি, বাচ্চার এন্টিটি যদি কেউ রাখে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও দেখেছি যে বাচ্চা নষ্ট হয়ে যায়। যদি কোনো তান্ত্রিক বাচ্চা ছেলে মেয়েদের এন্টিটি নিয়ে কাজ করে, তাদের আত্মা নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রেও শুনেছি যে নাকি এরকম বাচ্চা নষ্ট হয়ে যায়। একদম। বিড়ালের সামান্য যে যখন বিড়ালের বাচ্চা হয় না, অনেকে তন্ত্রের জানে না, বিড়ালের বাচ্চা হওয়ার সময় তারা একটা ফুল পড়ে, তো মানে নাভি যেটাকে বাইরে পড়ে কেটে ফেলে, সেই জিনিসটা যারা পায় সেটা নিয়েও করা যায়, বাচ্চা আর হবেই না তার। একদম। তন্ত্রক্রিয়া এমনই খারাপ, তন্ত্র শেখা হলো, শিখলাম, এবার বিয়ে করে বাচ্চা কাচ্চা তার তো হবেই। দেখা গেলো সে একজনের বাড়িতে ভূত পেত ছাড়াতে গেছে, ছাড়িয়েছে, নিজের বাড়িটাকে বন্দনা করেনি, সেই একজনের থেকে ভূত পেত ছাড়িয়ে দিল, সে সুস্থ হয়ে গেল, কিন্তু এসে দেখবে তার বাড়িতে তার ছেলে বা মেয়ে ঘাড় মোটকে পড়ে আছে, কারণ বাড়িটা বন্দনা করেনি, তার বাড়ির রক্ষা সে নিজে এখানে কিছু করে যায়নি, সে অন্যজনকে সারাতে গেছে। তাহলে তান্ত্রিককে আগে জানতে হবে তার নিজের বাড়ি বন্দনা, নিজের দেহ বন্দনা, রাস্তা বন্দনা, এরিয়া বন্দনা, যেখানে যাব সেখানে বন্দনা, এবং যার কাজ করব তাকে বন্দনা, এবং তার পরিবারকে বন্দনা। তুই যাবি তো কোথায় যাবি? রাস্তা খুলবো আমি যদি তুই না বলিস। সেই ভূত পেত সে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব, রাস্তা খুলে দিন, পায়ে পড়তে হবে। মানুষের দেহ বন্দনা আমি বলছি, যদি আপনারা লিখতে পারেন, আমি কিন্তু খুব স্পিডে বলবো, কারণ অনেকে লিখে নেবে। এটা বারবার শুনলে হয়তো, আগে চলে নবদুর্গা, পিছে চলে শিব, ডাইনে চলে হনুমান, বামে চলে ভীম, আমাকে রক্ষা করো দোহাই মা নবদুর্গা। এই মন্ত্রটা যদি আপনি, নবদুর্গার মন্ত্র,
এই মন্ত্রটা যদি আপনারা বলে নিজেদের গায়ে 3টে ফু দেন, কি বলবেন? আগে চলে নবদুর্গা, পিছে চলে শিব, ডাইনে চলে হনুমান, বামে চলে ভীম, আমাকে রক্ষা করো দোহাই মা নবদুর্গা। একবার, আবার একবার বলে 3বার এরকম বলে 3টে ফু দিয়ে আপনি রাস্তায় যান, আপনার কেউ বাল বাঁকা করতে পারবে না, আপনার কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো ভূত প্রেত না, কোনো তান্ত্রিকের বাপের ক্ষমতা নেই কিছু করবে। আচ্ছা, এটা কি কোনো দেহবন্ধন মন্ত্র? এটা দেহবন্ধন তো দিলাম, আচ্ছা, এটা সবার জন্য দিলাম। এইটা হচ্ছে আমার বীজ মন্ত্র মানে বলতে পারেন, বা আমার দেহরক্ষা মন্ত্র, আমার যিনি গুরুদেব দিয়েছেন, আমার নিজের বংশের লোক, তার থেকে শিখে সেটা দেওয়া আপনাদের। আপনারা করলে অবশ্যই কাজ হবে। গুরুদেব যদি দেখুন, গুরু ছাড়া তো কোনো বিদ্যা ফলে না। আপনারা যদি মনে মনে আমার নাম নেন যে আমি গুরুদেব, আমি গুরু হিসাবে দীপক শাস্ত্রীকে মেনে নিয়ে এই মন্ত্রটা চালনা করলাম আমার উপর, হবে? কারণ অবশ্যই কোনো তো আপনি শিব ঠাকুরকে গুরু মনে করে নিন, যিনি মহাকাল, যার থেকে শিব মানে তন্ত্রের জন্ম, তাকে আপনি গুরু মনে করে আমার এটা আপনি 3বার করুন, আপনার কোনো ভূত প্রেত ক্ষতি করতে পারবে না, আপনাকে কেউ বান মারতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি। এরকম মন্ত্র কেউ আপনাকে একদম অন দ্য স্পটে পডকাস্টে কেউ দেবে না। মন্ত্রটা এত স্পিডে বলছি মানে কি জানি আপনাদের জানতে হবে, আস্তে আস্তেও বলতে পারি এরকম। আগে চলে নবদুর্গা, ভুলে গেছি, পিছে কি যেন বলছিল না, পিছলে শিব, এরকম আমি মন্ত্র বলবেন। আমি যখন মন্ত্র বলবো আপনাদেরকে স্পিডে বলবো, মানে আমাকে কোনো জায়গায় মুখস্থ করতে হয়নি, সাধনার মাধ্যমে করতে হয়েছে। মুখস্থ করে আসিনি বা খাতা বই নিয়ে আসিনি, দেখে দেখে বলবো হ্যাঁ আগে চলে কি যেন ছিল, বলছি পিছে চলে শিব, এরকম বলবে দেখবেন। কিন্তু আমি কিরমভাবে বললাম আপনারা দেখলেন তো। প্রত্যেকটা যখন আমি দেবো আপনারা এইভাবে পাবেন। আপনাদের দেহবন্ধনা আমি শিখিয়ে দিলাম, আপনারা করুন। আমার শিষ্য ভক্তদের সবাইকে দিচ্ছি, আমার পরিবার সবাই করে, আত্মীয় স্বজন সবাই করে, আপনাদেরকেও দিলাম, আপনারাও করুন। আমার নামটা করবেন। আমার কাছে আসবেন কিনা পরের কথা, আমার কাছে বিপদে বলে আসতেই হবে, কারণ আপনাদের যেটা দিচ্ছি আমি ব্রডকাস্টে, সেটা অন্য কেউ দিতে পারবে বলে মনে হয় না, সেটা ইনিই বলতে পারবেন। আমি একটা কথা বলি, এই যে দেহবন্ধন মন্ত্রটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে? সবার ক্ষেত্রে। কিন্তু তোমার তখন হ্যাঁ অবশ্যই তোমাকে মেনে করতে হবে, নাহলে তো হবে না, কারণ আমাকে মেনে মন্ত্র তো গুরু দেওয়া ছাড়া তো হয় না। হবে না। গুরু আমাকে যদি কেউ মনে করে যে আমি গুরুদেব দীপক শাস্ত্রীকে মেনে নিলাম, এই মন্ত্রটা তোমরা করে দেখো, তুমি করে দেখো। ইভেন কোনো জায়গায় যাওয়ার আগে তুমি দেখছো এখানে জঙ্গল, এখানে ভূত পেতের ভয় আছে, শ্মশান, আমি তুমি দেহ বন্দনা করে যাও, তোমার তীরসীমানায় কোনো ভূত পেত আসবে না, তোমার গা ভারী হবে না, তুমি স্মুথলি যাবে, তোমার মনের মধ্যে বিশাল সাহস, যত ভূত পেত আসবে আয়, তোমার আশেপাশে থাকবে কিন্তু তোমার টাচ করতে পারবে না। এত বড় মন্ত্র। কে আছে? আগে চলে নবদুর্গা, নবদুর্গা আছে আগে, পিছে চলে শিব, আমার পিছনে কে আছে? শিব। আগে নবদুর্গা আছে, পিছে চলে শিব, ডাইনে চলে হনুমান, আমার ডান দিকে হনুমান আছে, বামে চলে ভীম, ভীমকে। তাহলে আমার 4 দিক বন্দনা করা আছে। তো কে রক্ষা করবে? দোহাই মা নবদুর্গা, আমাকে রক্ষা করিস, দোহাই মা নবদুর্গা। তাহলে আমার পুরো দেহটা বন্ধ, 4 দিক বন্দনা করলাম, তাহলে কে আসবে? কোন দিক দিয়ে গলবি তুই? সম্ভব না, সেটা সম্ভব না। এইটাই হচ্ছে, এরকম মন্ত্র কেউ যদি জানে দিয়ে থাকুক। আচ্ছা, এটা কি আদিবাসী মন্ত্র না শ্রাবণ মন্ত্র? এইটা নাকি আমরা তোমার দাদুর দেওয়া? এটা একদম আমার গুরুদেবের দেওয়া, এইটা কারো কোনো বই ফয়ে পাওয়া যাবে না দেওয়া। আমি যখন মন্ত্র বলবো লোকের এই মানে তোমরা এই মানে তোমাদের বংশ পরম্পরায় যে একদম যে মন্ত্র চলে আসে সেই মন্ত্রেই কাজ করো? একদম সেই সব দিয়েই কাজ করি। এবং আমি কারো কাছে কোনোদিন শিখতে যাইনি, লোকে আমার কাছে শিখেছে এবং তারা অনেক নাম যশ করেছে এবং তারা গাড়ি বাড়ি অনেক কিছু করে নিয়েছে এবং আমার সাথে সম্পর্কও ভালো আছে, প্রচুর স্টুডেন্ট আছে আমার। কিন্তু আমি যেটুকুনি জানি সেটুকুনি সবার জন্যে আমি সমানভাবে। তোমার শিক্ষাটা পুরোপুরি তোমার ফ্যামিলির থেকে, পুরো বংশানুক্রমিক? আমি কারোর থেকে শিখতে যাই, আমি যেটা শিখেছি একদম বংশ পরম্পরায় শিখেছি এবং যেটা করব সেটা একদম সলিড করব। এই যে আজকে যে মন্ত্রটা দিলাম, পৃথিবীর কোনো তান্ত্রিক এরকম সামনে বসে দেবে না। হ্যাঁ দেবে কখন? বই দেখে টুকে মুখস্থ করেছে সেটা দেবে, করণ বলে দেবে না কিভাবে কি করতে হবে, করণ বলবেই না। আর এটা যদি আমার নাম নিয়ে 3বার নাম নিয়ে যদি এটা করে তাহলে ফলবে। আর নত কি একটা মন্ত্র যদি আমি করতে চাই, সাধনা করতে চাই বা ওটাকে আমি জাগাতে চাই, 100 লক্ষ বার জপ করতে হবে। 100 লক্ষ বার মানে কি? লোকের ধৈর্য নেই 10 মিনিট 100 লক্ষ বার জপ করবে, স্বাভাবিক। তাহলে যখন দীপক শাস্ত্রী নিজে মুখে বাণীটা দিচ্ছে, আমি যখন দিচ্ছি, আমাকে গুরু মেনে যে এই মন্ত্রটা আছে নিজের উপর অ্যাপ্লাই করবে, গুরু ছাড়া সম্ভব হবে না। এখন তো ইউটিউব তান্ত্রিক, ফেসবুক তান্ত্রিক, ইনস্টাগ্রাম তান্ত্রিক, গুরু ছাড়া কোনোদিন তন্ত্র ফলবে না। অনেকে দেখবে ইউটিউবে এই মন্ত্রটা লিখে নিয়ে কারোর উপরে অ্যাপ্লাই করলো, ওই পাশে বাড়ি বৌদিটা, পাশে বাড়ি মেয়েটা পছন্দ, পাশে বাড়ি দাদা পছন্দ, ওই ছেলেটা পছন্দ, ওর উপরে অ্যাপ্লাই করে দিলাম, কিছুই হবে না। একদম একটা সুন্দর এপিসোড শুনলাম আমরা। সত্যি কথা, আজকের এপিসোডের যে ঘটনা শুনলাম
সেটা আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। এবং তার সাথে আমি তো নিজে বান মারা সম্পর্কে এত মানে ডিপ তথ্য বা ডিপ থিওরি আমি প্রথম, আমার মনে হয় যে আপনারাও আমার চ্যানেলে শুনলেন। যারা আমার সঙ্গে কথা বলতে চান যে কোনো স্পিরিচুয়াল হেল্প নিয়ে, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। এবং যদি আপনারা আমার সঙ্গে এসে পডকাস্ট করতে চান, আমার অপোজিটে বসে আমার সঙ্গে কথা বলতে চান, তারাও আমাকে 6289858577 এই নাম্বারে যোগাযোগ করুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিক নিয়ে। আরও ভালো, আরও অনেক 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 কিছু নিয়ে আমরা আলোচনা করব যত দিন যাবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে ভালো রাখুন। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো সেগমেন্টে, নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।